হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা জিকে অ্যাকশন সিরিজের মাধ্যমে 40টি করে টপ বাছাই করা প্রশ্ন উত্তরের মাধ্যমে জিকে প্রশ্ন উত্তরের ক্লাস আমরা প্র্যাকটিস করছি। যে প্রশ্নগুলো আপকামিং ডাব্লিউপি, পঞ্চায়েত পরীক্ষা, এসএসসি এবং রেলওয়ের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো তোমরা ফলো করে থাকো। এখান থেকে একদম পরীক্ষার মতো করে তোমরা প্রস্তুতি পাবে। পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন এসে থাকে সেই ধরনের প্রশ্নই আমরা করানোর চেষ্টা করছি, সাথে অনেক এক্সট্রা নোট, শুধুমাত্র প্রশ্ন উত্তর নয়, তার সাথে আনুষঙ্গিক অনেক তথ্য আমরা জানতে পারছি যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করে থাকো। বিগত দুটো ক্লাস হয়ে গেছে, যারা দেখোনি তারা অবশ্যই অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে দেখে নাও এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য, এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ক্লাসের এই সমস্ত পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো যাই হোক, ক্লাসটা শুরু করা যাক। কি কি প্রশ্ন তো রয়েছে এক এক করে দেখবো। প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে। কমনওয়েলথ গেমস 2026-এ পুরুষদের 60 কেজি ভারোত্তোলন ইভেন্টে কিসের পদক জিতলেন ভারতীয় ভারোত্তোলক চনাম্বাম কৃষ্ণকান্ত সিং? চনাম্বাম ঋষিকান্ত সিং 60 কেজি ভারোত্তোলন ইভেন্টে পুরুষদের বিভাগে কোন পদক জিতেছেন? পাশে তার ছবিটাও দেখতে পাচ্ছ। ইনি হচ্ছেন চনাম্বাম ঋষিকান্ত সিং। তো তিনি জিতেছেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রূপো। নেক্সট 2 নম্বর প্রশ্ন। 2026 সালের জুলাই মাসে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন অর্থাৎ আইএসএস এ প্রথম মহাকাশ মিশন শুরু করেন কোন ভারতীয় বংশোদ্ভূত নাসা মহাকাশচারী? ছবিটা দেখো পাশে। এই ব্যক্তির নাম কি, যিনি ভারতীয় বংশোদ্ভূত নাসা মহাকাশচারী 2026 সালের জুলাই মাসে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে মহাকাশ মিশন শুরু করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অনিল মেনন। 3 নম্বর প্রশ্ন। সম্প্রতি প্রয়াত স্যার গারফিল্ড সোবার্স কোন দেশের ক্রিকেটার ছিলেন? দেখো, ইনি হচ্ছেন স্যার গারফিল্ড সোবার্স। তো ইনি কোন দেশের ক্রিকেটার সম্প্রতি প্রয়াত হয়েছেন? সঠিক উত্তর অপশন এ, ওয়েস্ট ইন্ডিজ। 4 নম্বর প্রশ্ন। নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য 2026 সালের ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য ভারত কোন দেশকে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বাংলাদেশকে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছে 2026 সালের ব্রিক্স শীর্ষ সম্মেলনে। নেক্সট প্রশ্ন যাবো, তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা। পঞ্চায়েত ফাউন্ডেশন ব্যাচ 5 লঞ্চ করা হয়েছে। পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের তোমরা অধ্যায়ভিত্তিক, বিষয়ভিত্তিক সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাস পাবে। থিওরি কমপ্লিট হয়ে গেলেই তার উপর থেকে প্রচুর প্রশ্নোত্তর সহ মক টেস্ট, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং নোটস। সিমিলারলি পুলিশ পরীক্ষার জন্য মিশন খাকি পুলিশ ব্যাচ, এখানেও তোমরা পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাস পাবে। থিওরি কমপ্লিট হয়ে গেলে মক টেস্ট, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং নোটস। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও। পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ডেসক্রিপশন বক্সে রয়েছে, এখনই যুক্ত হয়ে যাও। 5 নম্বর প্রশ্ন। ভারত শাসন আইনকে চার্টার অফ স্লেভারি কে বলেছিলেন? ভারত শাসন আইন কত সালে আসে? 1935 সালে। তো 1935 সালে যে ভারত শাসন আইন আসে তাকে চার্টার অফ স্লেভারি বলেছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন ডি, জওহরলাল নেহেরু। দেখো ডিটেলসে, জওহরলাল নেহেরু 1935 সালের ভারত শাসন আইনকে গভর্নমেন্ট এই আখ্যা দিয়েছিলেন, অর্থাৎ এই চার্টার অফ স্লেভারি বলেছিলেন। মহাত্মা গান্ধী 1942 সালের ক্রিপস মিশনকে পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক বলেছিলেন। এবং সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহেরুর সাথে 1928 সালে ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া লীগ গঠন করেছিলেন। 6 নম্বর প্রশ্ন। জেটের কার্যনীতি নিচের কোনটি? জেট প্লেনের কার্যনীতি নিচের কোনটির ওপর কাজ করে? কোন সূত্রের ওপর?
সঠিক উত্তর অপশন সি, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের উপর কাজ করে থাকে জেট প্লেনের কার্যনীতি। দেখো অন্য কিছু তথ্য আমরা দেখে নেব। প্লেনের ডানা বার্নৌলির নীতির উপর ভিত্তি করে তৈরি করা, যা প্লেনকে ভাসিয়ে রাখতে সাহায্য করে, এবং তরলে নিমজ্জিত বস্তুর প্লবতা আর্কিমিডিসের নীতির উপর ভিত্তি করে কাজ করে থাকে। 7 নম্বর প্রশ্ন, প্রাচ্যের ডান্ডি কোন শহরকে বলা হয়ে থাকে? ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জকে বলা থাকে প্রাচ্যের ডান্ডি। দেখো স্কটল্যান্ডের অ্যাকচুয়ালি ডান্ডি শহরটি অবস্থিত রয়েছে, তো এই সেই ডান্ডি শহরটি পাটের জন্য বিখ্যাত। সিমিলারলি নারায়ণগঞ্জ পাট শিল্পের জন্য খুবই বিখ্যাত এবং সেই জন্যই তাকে বলা থাকে প্রাচ্যের ডান্ডি। ভারতের ম্যানচেস্টার বলা হয় তাকে গুজরাটের আহমেদাবাদকে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা থাকে কোয়েম্বাটুরকে, এবং উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় থাকে কানপুরকে, আর ভারতের রুর বলা হয় থাকে পশ্চিমবঙ্গের দুর্গাপুরকে। ওকে, নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, টিপাই মুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? তো টিপাই মুখ বাঁধ অবস্থিত রয়েছে অপশন বি, মণিপুরে। দেখো ডিটেলসে, টিপাই মুখ বাঁধ মণিপুরের বারাক নদীর উপর অবস্থিত রয়েছে। তারপর দেখো হীরাকুদ বাঁধ মহানদীর উপর অবস্থিত রয়েছে, এটি ভারতের দীর্ঘতম বাঁধ। তেহরি বাঁধ ভাগীরথী নদীর উপর অবস্থিত রয়েছে, এটি উচ্চতম বাঁধ। ভাকরানাঙ্গাল বাঁধ শতদ্রু নদীর উপর অবস্থিত রয়েছে, এবং নাগার্জুন সাগর বাঁধ অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতে কৃষ্ণা নদীর উপর অবস্থিত রয়েছে। খুব ইম্পর্টেন্ট তথ্য, বিভিন্ন গুরুত্বপূর্ণ ভারতের বাঁধ সম্পর্কিত এই এক্সট্রা নোটস গুলো ভালোভাবে দেখবে, এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। 9 নম্বর প্রশ্ন, ব্যারাকপুরের সেনা ছাউনিতে মঙ্গল পাণ্ডে মহাবিদ্রোহের সূচনা করেন নিচের কত তারিখে? কোন সালের কত তারিখে? সঠিক উত্তর হবে অপশন এ, 1857 সালের 29 মার্চ মঙ্গল পাণ্ডে ব্যারাকপুরের সেনা ছাউনিতে মহাবিদ্রোহের সূচনা করেন। একটু ডিটেলস দেখবো। দেখো মঙ্গল পাণ্ডে 34 নম্বর বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রির সিপাহী ছিলেন, এবং 1857 সালের বিদ্রোহ আনুষ্ঠানিকভাবে 10ই মে উত্তরপ্রদেশের মিরাট থেকে শুরু হয়েছিল। ঠিক আছে, তারপর দেখো কানপুরের বিদ্রোহের নেতৃত্ব দেন নানা সাহেব এবং তাঁতিয়া রফি, ঝাঁসিতে নেতৃত্ব দেন লক্ষ্মীবাই, এবং বিহারে কুনওয়ার সিং। খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে মনে রাখবে যদি বলা হয় মঙ্গল পাণ্ডে প্রথম, ঠিক আছে, বিদ্রোহের আগুন জ্বালান, তখন হয়ে যাবে মঙ্গল পাণ্ডে 29 মার্চ। আর যদি আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি মহাবিদ্রোহ শুরু হয় কোথা থেকে, সেটা হচ্ছে মিরাট থেকে 10ই মে। ওকে, দেখো 10 নম্বর প্রশ্ন, কাকরাপাড়া আণবিক কেন্দ্র ভারতের কোন শহরে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন এ, সুরাটে। প্রশ্ন দেখবে, উত্তর করবে। দেখো তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রে অবস্থিত রয়েছে, এবং এটি হচ্ছে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটি 1969 সালে প্রতিষ্ঠিত হয়। তারপর দেখো কুদানকুলাম এবং কালপক্কম দুটো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে। তারপর দেখো কাইকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণাটকে অবস্থিত রয়েছে, এবং নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে। 11 নম্বর প্রশ্ন, অর্থনীতির জনক কাকে বলা হয়? এই যে পাশে ছবি দেওয়া রয়েছে এই ব্যক্তিকে, যাকে অর্থনীতির জনক বলা থাকে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যাডাম স্মিথ। এবং অ্যাডাম স্মিথের বিখ্যাত বইয়ের নাম কি? পরীক্ষায় প্রশ্ন আছে, দ্য ওয়েলথ অফ নেশনস। বারো নম্বর প্রশ্ন, ত্রিপিটকের পিটক শব্দটির অর্থ কি? ত্রিপিটক অর্থাৎ তিনটি পিটক, তো এই পিটক শব্দের অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন ডি, ঝুড়ি, অর্থাৎ ইংরেজিতে বলতে পারো বাস্কেট। ঠিক আছে, বাস্কেট। দেখো ত্রিপিটক হলো বৌদ্ধ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ, এটি পালি ভাষাতে রচিত। ত্রিপিটকের তিনটি অংশ হলো সুত্ত পিটক, বিনয় পিটক এবং অভিধম্ম পিটক। আচ্ছা, জৈনদের প্রধান ধর্মগ্রন্থ হলো কল্পসূত্র বা আগম, যা প্রাকৃত বা অর্ধমাগধী প্রাকৃত ভাষাতে রচিত।
আর গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনীকে কি বলা থাকে? জাতক বলা হয়ে থাকে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন নিচের কোন ব্যক্তি বা কোন সংস্থা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মন্ত্রিসভার অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি মৌলিক অধিকারগুলো স্থগিত রাখার আদেশ দিতে পারেন। এর তথ্য দেখবো, দেখো, জাতীয় জরুরি অবস্থা চলাকালীন 359 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি মৌলিক অধিকার স্থগিত রাখতে পারেন। তবে সমস্ত অধিকার স্থগিত হয়ে গেলেও শুধুমাত্র 20 নম্বর এবং 21 নম্বর ধারায় বর্ণিত মৌলিক অধিকার, জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, এই দুটো মৌলিক অধিকার কখনোই স্থগিত করা যায় না। ভারতে জরুরি অবস্থা ধারণাটি জার্মানির ওয়েমার সংবিধান থেকে নেওয়া হয়েছে এবং সংবিধানে 3টে জরুরি অবস্থার কথা রয়েছে। 352 নম্বর ধারাতে জাতীয় জরুরি অবস্থা, 356 নম্বর ধারাতে রাষ্ট্রপতি শাসন বা রাজ্য জরুরি অবস্থা এবং 360 নম্বর ধারাতে আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। দেখো, শুধুমাত্র প্রশ্ন নয়, আমরা অনেক এক্সট্রা নোটস জানছি আনুষাঙ্গিক, যেখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসলে যাতে তোমরা করতে পারো। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, চন্দ্রকেতুগড়ের প্রাচীন ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত রয়েছে? এই যে পাশে চন্দ্রকেতুগড়ের প্রাচীন ধ্বংসাবশেষ ছবি, নিচে কোন জেলাতে আমরা গেলে দেখতে পাবো এটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উত্তর 24 পরগনাতে। 15 নম্বর প্রশ্ন, সার্কের প্রধান স্থপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, জিয়াউর রহমান ছিলেন সার্কের প্রধান স্থপতি। দেখো ডিটেলসে, সার্কের ফুল ফর্ম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন। 1985 সালের 8ই ডিসেম্বর ঢাকায় প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। সার্কের 8টি দেশ হলো আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। কিভাবে মনে রাখবে? এম, বিবিএস, পেন, ঠিক আছে, এই 8টা লেটারের মাধ্যমে তোমরা এই 8টা দেশের নাম মনে রাখতে হবে। এম ফর কি রয়েছে? মালদ্বীপ, বি ফর ভুটান, বি ফর বাংলাদেশ, এস ফর শ্রীলঙ্কা, পি ফর পাকিস্তান, এ ফর আফগানিস্তান, আই ফর ইন্ডিয়া এবং এন ফর নেপাল। আচ্ছা, তারপর দেখো এশিয়ান আরো একটি সংস্থা, তার সদর দপ্তর জাকার্তা ইন্দোনেশিয়াতে অবস্থিত রয়েছে এবং বিমস্টেকের সদর দপ্তর ঢাকাতে অবস্থিত রয়েছে। খুবই ইম্পর্টেন্ট তথ্য। নেক্সট 16 নম্বর প্রশ্ন, রাজস্থানের মরুভূমির চলমান বালিয়াড়িকে কি বলে? তো রাজস্থানের মরুভূমির চলমান বালিয়াড়িকে বলা হয় থাকে অপশন এ, ধ্রিয়ান। দেখো, অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে বারখান বলা হয়। মরুভূমি অঞ্চলে বায়ুর অপসারণ কার্যের ফলে সৃষ্ট অবনমিত স্থানকে ধান্ত বা প্লায়া হ্রদ বলা হয়ে থাকে। আর বায়ুবাহিত সূক্ষ্ম পলিসঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে লোয়েস সমভূমি বলা হয়ে থাকে। ওকে, এগুলো হচ্ছে মরুভূমি অঞ্চলের বিভিন্ন বায়ু কার্য দ্বারা সৃষ্ট ভূমিরূপের নাম। 17 নম্বর প্রশ্ন, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের অন্তর্বর্তী সীমানা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভারত এবং চীন। দেখো, র্যাডক্লিফ লাইন রয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। দুরান্ত লাইন রয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে। পূর্বে এটা ভারত এবং আফগানিস্তানের মধ্যে ছিল, কিন্তু এখন বর্তমানে এটা পাকিস্তানের মধ্যে চলে গেছে, পাক অকুপাইড কাশ্মীর। লাইন অফ কন্ট্রোল বা এলওসি হলো জম্মু কাশ্মীরে ভারত এবং পাকিস্তানের মধ্যেকার নিয়ন্ত্রণ রেখা। আর এই যে নিচে যে ছবিটা দেখতে পাচ্ছ লাল রঙের, এটা হচ্ছে ম্যাকমোহন লাইন, ভারত এবং চায়নার মধ্যে অবস্থিত রয়েছে। ওকে, 18 নম্বর প্রশ্ন, ইরানি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন এ, ক্রিকেট খেলার সাথে যুক্ত রয়েছে। দেখো, ক্রিকেটের সাথে অন্যান্য গুরুত্বপূর্ণ ট্রফি হচ্ছে রঞ্জি ট্রফি, দলীপ ট্রফি, দেওধর ট্রফি, বিজয় হাজারা ট্রফি। ফুটবলের গুরুত্বপূর্ণ ট্রফি দেখো সন্তোষ ট্রফি, দুরান্ত কাপ, রোভার্স কাপ। হকির গুরুত্বপূর্ণ ট্রফি হচ্ছে আগা খান কাপ, ধ্যানচাঁদ ট্রফি, সুলতান আজলান শাহ কাপ। ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ টমাস কাপ এবং উবার কাপ। টমাস কাপ হচ্ছে পুরুষদের চ্যাম্পিয়নশিপ আর
উবার কাপ হচ্ছে মহিলাদের চ্যাম্পিয়নশিপ। 19 নম্বর প্রশ্ন, প্রথম আলো বাংলা উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুনীল গঙ্গোপাধ্যায়। প্রথম আলো এবং আর কি সেই সময়, দুখানা কালজয়ী বাংলা উপন্যাস, যেটা সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন। দেখো, এছাড়া পথের পাঁচালী এবং আরণ্যক উপন্যাস দুটি রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, চোখের বালি এবং গোরা উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, এবং প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি রচয়িতা আশাপূর্ণা দেবী, যার জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন। 20 নম্বর প্রশ্ন, পক্ষী সম্বন্ধীয় বিজ্ঞানের পোশাকি নাম হলো নিচের কোনটি? পাখি নিয়ে গবেষণা করা যে বিজ্ঞান, তাকে কি বলা হয়? তাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্নিথোলজি বলা হয় তাকে। খুব ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষাতে এসেছে। দেখো, ডক্টর সেলিম আলীকে ভারতের পক্ষী মানব বলা হয়ে থাকে। ফল এবং ফলের চাষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা থাকে? পমোলজি, অপশন এ। তারপর দেখো, কীটপতঙ্গ সংক্রান্ত বিজ্ঞানকে এন্টোমোলজি বলা হয়ে থাকে, এবং মাছ এবং মৎস্য চাষ সংক্রান্ত বিদ্যাকে বলা থাকে ইকথিওলজি। 21 নম্বর প্রশ্ন, রণথম্বর ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, রাজস্থানে অবস্থিত রয়েছে। দেখো, জিম কর্বেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে অবস্থিত এবং এটি ভারতের প্রথম জাতীয় উদ্যান, 1936 সালে প্রতিষ্ঠিত হয়। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত, একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, এবং গির ন্যাশনাল পার্ক গুজরাট অবস্থিত, এশিয়ান সিংহের জন্য এটি বিখ্যাত। 22 নম্বর প্রশ্ন, বেদের অপর নাম অপৌরুষেয় কেন? কেন? সঠিক উত্তর হবে, মনে করা হয় অপশন ডি, বেদ মানুষের দ্বারা সৃষ্ট নয়, অর্থাৎ অপৌরুষেয়। ঠিক আছে, অর্থাৎ মানুষ বাদে দেবতাদের দ্বারা সৃষ্ট, সেই জন্য বেদের অপর নাম অপৌরুষেয়। দেখো, বেদের আরো একটি অপর নাম রয়েছে, সেটা হচ্ছে শ্রুতি, কেননা প্রাচীনকালে এটি শুনে শুনে মনে রাখাতে হতো, সেই জন্য এর অপর নাম শ্রুতি। উপনিষদের সংখ্যা 108টি এবং বেদাঙ্গের সংখ্যা 6টি রয়েছে। পুরাণ কতগুলো রয়েছে? পুরাণ রয়েছে 18টি। নেক্সট দেখো, 23 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সিনকোনা চাষ কোথায় হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, দার্জিলিং। দার্জিলিং এ পশ্চিমবঙ্গের সিনকোনা চাষটা হয়ে থাকে। দেখো, দার্জিলিং জেলার মংপু এবং মুনসং অঞ্চলে সিনকোনা চাষ সব থেকে বেশি হয়। সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয়, যা ম্যালেরিয়া ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। তারপর দেখো, সর্পগন্ধা গাছের মূল থেকে রেসার পিন পাওয়া যায়, উচ্চ রক্তচাপ কমানোর ওষুধে ব্যবহৃত হয়। পপি অর্থাৎ আফিং গাছ থেকে মরফিন পাওয়া যায়, ব্যথানাশক ঔষধে এটি ব্যবহৃত হয়ে থাকে। বিভিন্ন এটা উপকার সম্পর্কে আমরা দেখলাম। 24 নম্বর প্রশ্ন, রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের কোন শহরে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, হায়দ্রাবাদে অবস্থিত রয়েছে। দেখো, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর নতুন দিল্লিতে অবস্থিত। ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বাইতে অবস্থিত রয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা অবস্থিত রয়েছে, এবং ক্যাম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর বেঙ্গালুরুতে অবস্থিত রয়েছে। 25, নিম্নলিখিতদের মধ্যে কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন? দেখো, পাশে তেনার ছবি। ইনি কোন ব্যক্তি যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নীলাম সঞ্জীব রেড্ডি। কত সালে? 1977 সালে, এবং ষষ্ঠতম, সিক্সথ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। নেক্সট দেখো, 26, ব্রোঞ্জ তামা এবং ড্যাশের সংকর ধাতু। ব্রোঞ্জ তামা এবং নিচের কোনটি সংকর ধাতুতে তৈরি হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, টিন।
ওকে, দেখো পিতল বা ব্রাস সেটি তামা এবং দস্তা অর্থাৎ জিঙ্কের সংকর ধাতু। স্টেনলেস স্টিলে কি থাকে? লোহা, ক্রোমিয়াম, নিকেল এবং কার্বন। জার্মান সিলভার কি দিয়ে গঠিত হয়? তামা, দস্তা এবং নিকেল দিয়ে। এবং নামে সিলভারের মধ্যে কোনো রকম সিলভার থাকে না বা রূপও থাকে না। ডুলারুমিন হচ্ছে মূলত অ্যালুমিনিয়াম, তামা এবং ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ এই চারটি পদার্থ দ্বারা তৈরি। নেক্সট 27 নম্বর প্রশ্ন, সেল তত্ত্ব প্রকাশ করেন নিচের কোন বিজ্ঞানীদ্বয়? নিচের কোন বিজ্ঞানীরা সেল তত্ত্ব প্রকাশ করেন? সঠিক উত্তর হবে অপশন এ, স্লেইডেন এবং সোয়ান। দেখো ডিটেলসে, 1839 সালে উদ্ভিদ বিজ্ঞানী ম্যাথিয়াস লেইডেন এবং প্রাণী বিজ্ঞানী থিওডোর সোয়ান দুইজন মিলে কোষ তত্ত্ব বা সেল থিওরি প্রবর্তন করেন। তার আগে 1665 সালে বিজ্ঞানী রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেন কর্কের মধ্যে, এবং 1831 সালে রবার্ট ব্রাউন কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেন। স্যার ফ্রেডরিক বান্টিং এবং চার্লস বেস্ট ইনসুলিন হরমোন আবিষ্কার করেছিলেন। তো কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে দেখলাম সেল সম্পর্কিত। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, কোন বছরে রবার্ট এডউইন পেয়ারি উত্তর মেরু পৌঁছানোর প্রথম ব্যক্তি কৃতিত্ব অর্জন করেছিলেন? কোন বছর? সঠিক উত্তর হবে অপশন বি, 1909 সালে। দেখো রবার্ট পেয়ারি 1909 সালে 6 এপ্রিল প্রথম উত্তর মেরুতে পৌঁছান। তারপর দেখো রয়্যাল্ড অ্যামুন্ডসেন 1911 সালে প্রথম দক্ষিণ মেরুতে পৌঁছান। 1961 সালে রাশিয়ার ইউরি গ্যাগারিন প্রথম মানুষ হিসাবে মহাকাশে যান, এবং 1969 সালের 20 জুলাই নীল আর্মস্ট্রং প্রথম মানুষ হিসাবে চাঁদে পা রাখেন। 29 দেখো, সম্রাট শাহজাহান মুঘল বংশের কততম শাসক? এই যে শাহজাহানের ছবি, ইজি প্রশ্ন। বাবার হইল আবার জ্বর, সারির ঔষধে, ছোটবেলার কবিতা। সঠিক উত্তর হবে অপশন সি, পঞ্চমতম শাসক মুঘল বংশের সম্রাট শাহজাহান। 30 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় খেলোয়াড় হিসাবে যিনি এককভাবে অলিম্পিক রৌপ্য পদক জিতেছিলেন তিনি কে? প্রথম ভারতীয় খেলোয়াড় যিনি এককভাবে অলিম্পিকে প্রথম রৌপ্য পদক জিতেছিলেন তিনি কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাজ্যবর্ধন সিং রাঠোর। দেখো ডিটেলসে, রাজ্যবর্ধন সিং রাঠোর 2004 সালের এথেন্স অলিম্পিকে শুটিং এ রৌপ্য পদক জেতেন। স্বাধীন ভারতের প্রথম ব্যক্তিগত অলিম্পিক পদক বা ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন কুস্তিগির কেডি যাদব 1952 সালে হেলসিঙ্কি অলিম্পিকে। প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিকে ব্যক্তিগত সোনা জেতেন কে? তিনি হচ্ছেন শুটার অভিনব বিন্দ্রা 2008 বেজিং এ। এবং দ্বিতীয় ভারতীয় হিসাবে ব্যক্তিগত সোনা জেতেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া 2020 টোকিও অলিম্পিকে। খুবই ইম্পর্টেন্ট তথ্য অলিম্পিক সম্পর্কিত। 31 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? সঠিক উত্তর হবে অপশন বি, 12 জনকে। দেখো সংবিধানের 80 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শিল্প, সাহিত্য, বিজ্ঞান, সমাজ সেবার ক্ষেত্রে 12 জনকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন। রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা 250 হতে পারে, যদিও বর্তমানে 245 জন রয়েছে। ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হয়ে থাকেন, এবং এর আর্টিকেল কত? আর্টিকেল হলো 64, 64 নম্বর আর্টিকেল অনুযায়ী উপরাষ্ট্রপতি কে হয়ে থাকেন? রাজ্যসভার চেয়ারম্যান হন। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর, এবং প্রতি 6 বছর অন্তর 2/3 অংশ, ঠিক আছে, সদস্য রিটায়ার করে, এবং এটি একটি স্থায়ী কক্ষ, কখনো ভাঙে না। নেক্সট 32 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি কফি উৎপন্ন হয়? কোন রাজ্যে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কর্ণাটকে। দেখো কর্ণাটকের কোডাগু বা কুর্গ জেলা কফি উৎপাদনের জন্য বিখ্যাত। ভারতের চায় উৎপাদনে প্রথম স্থানে রয়েছে আসাম, এবং রবার
এবং মশলা উৎপাদনের প্রথম স্থানে রয়েছে কে? কেরালা। 33 নম্বর প্রশ্ন, বর্তমানে হরপ্পা কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, পশ্চিম পাঞ্জাবের মন্টেগোমারি জেলায় হরপ্পা রয়েছে। আর সিন্ধু প্রদেশের লারকানা জেলায় কি রয়েছে? মহেঞ্জোদারো। ওকে, দেখো ডিটেলসে। 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা আবিষ্কার করেন এবং এটি রবি বা ইরাবতী নদীর তীরে অবস্থিত রয়েছে। মহেঞ্জোদারো পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় সিন্ধু নদীর তীরে অবস্থিত। 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এটি আবিষ্কার করেন। আর আচ্ছা, হরপ্পা সভ্যতার বন্ধ শহর হচ্ছে লোথাল, ভারতের গুজরাটে ভোগাবর নদীর তীরে অবস্থিত রয়েছে এটি। এবং কালীবঙ্গান ভারতের রাজস্থানে ঘরগড়া নদীর তীরে অবস্থিত। কালীবঙ্গানও একটি গুরুত্বপূর্ণ হরপ্পার প্রত্নক্ষেত্র স্থান। 24, সেসেলস দ্বীপপুঞ্জটি কোথায় অবস্থিত রয়েছে? দেখো পাশে ছবি, অ্যাকচুয়ালি আফ্রিকা যে মহাদেশ রয়েছে এবং তার পাশেই দেখো এখানে এই যে গোল করে দিলাম, এটা হচ্ছে সেসেলস। তো অবস্থিত রয়েছে অপশন এ, ভারত মহাসাগরে। 35, মধুবনী চিত্রশৈলী কোন রাজ্যের? সঠিক উত্তর হবে অপশন সি, বিহারের। দেখো মধুবনী চিত্রশৈলী বিহারের মিথিলা অঞ্চলের একটি ঐতিহ্যবাহী লোকশিল্প। তাও দেখো পটচিত্র মূলত ওড়িশা এবং পশ্চিমবঙ্গের বিখ্যাত ঐতিহ্যবাহী চিত্রশৈলী। তাও দেখো ওয়ারলি এই চিত্রশৈলীটা মহারাষ্ট্রের আদিবাসীদের দ্বারা তৈরি হয়। এবং কলমকারী চিত্রশৈলী অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার বিখ্যাত বস্ত্রশিল্প। ওকে, তো বিভিন্ন রাজ্যের বিখ্যাত চিত্রশৈলী আমরা দেখে নিলাম। এবং নিচের এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মধুবনী। ঠিক আছে, 36, জিমন্যাস্টিক্সে অলিম্পিকে প্রথম 10-এ 10 স্কোর করেন কে? পাশের ছবিটা দিলাম, মাত্র 14 বছর বয়সেই 10-এ 10 স্কোর করেছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে, প্রথম করেছিলেন অপশন এ, নাদিয়া কোমানেসি। 37, শেষ মুঘল সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন ডি, বাহাদুর শাহ দ্বিতীয় ছিলেন শেষ মুঘল সম্রাট। দেখো 1857 সালের মহাবিদ্রোহে অংশ নেওয়ার কারণে ব্রিটিশরা তাকে রেঙ্গুনে, বর্তমান মায়ানমার, সেখানে নির্বাসিত করেন এবং 1862 সালেই সেখানে তিনি মারা যান। এই হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ আর ছবি, যিনি ছিলেন শেষ মুঘল সম্রাট। 38 নম্বর প্রশ্ন, দেখো নিচের কোনটি থাইল্যান্ডের মুদ্রা? সঠিক উত্তর হবে অপশন সি, বাথ। বাথ হচ্ছে থাইল্যান্ডের মুদ্রা। দেখো থাইল্যান্ডের রাজধানী হলো ব্যাংকক এবং সরকারি নাম হলো কিংডম অফ থাইল্যান্ড। মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত। চীনের মুদ্রার নাম হচ্ছে ইউয়ান বা রেনমিনবিও বলা হয়ে থাকে। এবং জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন। রাশিয়ার মুদ্রার নাম হলো রুবেল। বিভিন্ন দেশের মুদ্রা সম্পর্কিত পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, দেখে রাখবে। 39, কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, কর্ণাটকে। ডিটেলস দেখো, কুঞ্চিকল জলপ্রপাত কর্ণাটকের বারাহি নদীর উপর অবস্থিত এবং এটি ভারতের উচ্চতম জলপ্রপাত। স্টারমার্ক 455 মিটার উচ্চতা। জোক বা গিরসপ্পা জলপ্রপাত কর্ণাটকের সরাবতী নদীর উপর অবস্থিত রয়েছে। দুধসাগর জলপ্রপাত গোয়ার মান্ডবী নদীর উপর অবস্থিত রয়েছে এবং শিব সমুদ্রম জলপ্রপাত কর্ণাটকের কাবেরী নদীর উপর অবস্থিত রয়েছে। এগুলো বারবার পরীক্ষাতে এসে থাকে, ভালোভাবে দেখবে জলপ্রপাত সম্পর্কিত। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ভারতের জাতীয় গান বা ন্যাশনাল সং কে লিখেছেন? ন্যাশনাল সং এবং ন্যাশনাল অ্যানথেম দুটো কিন্তু আলাদা। ন্যাশনাল সং কি? বন্দে মাতারাম। তো কে লিখেছেন সকলেই জানি, অপশন বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা চ্যাটার্জি।
দেখো ডিটেলসে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1882 সালে প্রকাশিত তার বিখ্যাত আনন্দমঠ উপন্যাসে এই বন্দে মাতরম গানটি তিনি রচনা করেন। 1896 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথমবার এই গানটি গাওয়া হয়। গানটি সুরারোপ করেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখো, ভারতের জাতীয় সঙ্গীত সেটা হচ্ছে ন্যাশনাল অ্যান্থেম, সেটি হচ্ছে জনগণ মন। রচনা কে করেন? সকলেই জানি, রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এই জনগণ গানটিও গাওয়া হয় কোথায়? কলকাতা অধিবেশনে 1911 সালে। খুবই খুবই ইম্পর্টেন্ট তথ্য দেখলাম আমরা ন্যাশনাল অ্যান্থেম এবং ন্যাশনাল সং সম্পর্কিত, খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এই ছিল 40টি বাছাই করা আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ টপ এমসিকিউ। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। প্রশ্নপত্র কেমন লেগেছে মন্তব্য করবে, এবং প্রত্যেক দিন সকাল 7টা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে পরীক্ষার মতো একদম হুবহু প্রশ্ন উত্তর প্র্যাকটিস হবে, কোনো রকম টাইম ওয়েস্ট নয়, শুধুমাত্র প্রশ্ন উত্তর আলোচনা। প্রশ্ন দেখবে, উত্তর করবে, র্যাপিড ফায়ারের মাধ্যমে প্রশ্ন আমি করাচ্ছি, সাথে প্রচুর এক্সট্রা নোটস যেগুলো আনুষঙ্গিক তথ্য জানা প্রয়োজন রয়েছে প্রশ্নের সাথে পরীক্ষাতে আসলে সেগুলো এখান থেকেও তোমরা করতে পারো। ওকে, তো ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও, এবং আমাদের পঞ্চায়েত যে ব্যাচ কোর্স রয়েছে ব্যাচ 5 সেখানে যুক্ত হয়ে যাও। পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয় তোমরা অধ্যায়ভিত্তিক বিষয়ভিত্তিক ডেসক্রিপটিভ থিওরির মাধ্যমে ক্লাস পাবে। থিওরি কমপ্লিট হয়ে গেলেই প্রচুর প্রশ্ন উত্তর ওই টপিকের উপর থেকে এবং পিডিএফ স্টাডি মেটেরিয়াল। পুলিশ পরীক্ষারও ব্যাচ কোর্স রয়েছে আপকামিং ডাব্লিউবিপি পরীক্ষাকে লক্ষ্য করে। এখানেও পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের অধ্যায়ভিত্তিক বিষয়ভিত্তিক ডেসক্রিপটিভ প্যাটার্নের ক্লাস পাবে। মক টেস্ট রয়েছে, পিডিএফ স্টাডি মেটেরিয়াল। যোগাযোগ করো 9647553612 নম্বরে, যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।